চলুন জেনে নেই আজকের প্রথম আলো পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলি। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে বিতর্ক। জুলাই জাতীয় সনদের প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে জাতীয় সংসদে বিতর্ক হয়েছে। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান নির্ধারিত সময়ে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় উদ্বেগ প্রকাশ করেছেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ বলেছেন, সংবিধানে এই পরিষদের অস্তিত্ব না থাকায় রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেননি। গতকাল রোববার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এই বিতর্ক হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ কোনো আইন নয়। বিরোধীদলীয় নেতাকে সংবিধান সংশোধনের বিষয়ে সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনার প্রস্তাব দেন তিনি। বিরোধীদল চায় সংসদের ভেতরেই এই সমস্যার সমাধান হোক। যুদ্ধ বন্ধ চায় না যুক্তরাষ্ট্র, পাল্টাপাল্টি হামলা চলছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ বন্ধে কোনো চুক্তি করতে যুক্তরাষ্ট্র এখনও প্রস্তুত নয়। ইরানের অর্থনীতির মেরুদণ্ড বলে পরিচিত খার্ড দ্বীপে আরও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। ইসরায়েল বলছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও 3 থেকে 6 সপ্তাহ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। ইরান আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্র 9/11 মতো ঘটনা ঘটিয়ে তার দায় তেহরানের ওপর চাপানোর ষড়যন্ত্র করছে। গতকাল রোববার যুদ্ধের ষোড়শ দিনেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। ইরানও পাল্টা হামলা চালিয়েছে। লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 850-এ দাঁড়িয়েছে। ফিলিং স্টেশনে ভিড়, তেল সরবরাহ আজ থেকে বাড়তে পারে। ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমাতে এবং সেচের ডিজেলের চাহিদা পূরণে জ্বালানি তেল বিক্রির সীমা তুলে নিয়েছে সরকার। তবে সরকারি এই সিদ্ধান্তের পরেও গতকাল ফিলিং স্টেশনগুলোতে গিয়ে বাড়তি তেল পাননি গ্রাহকেরা। ফিলিং স্টেশন মালিকদেরা জানিয়েছেন, সরকারি ডিপো থেকে অফিস আদেশ না পাওয়ায় তারা বাড়তি তেল সরবরাহ করতে পারেননি। বিকেলে বাড়তি সরবরাহ শুরু হয়েছে। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম জানিয়েছেন, টানা 10 দিন ধরে চাহিদার তুলনায় কম সরবরাহের কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় 1 সপ্তাহ সময় লাগতে পারে। তবে আজ সোমবার থেকে ফিলিং স্টেশনগুলো চাহিদামতো তেল বিক্রি করতে পারবে বলে আশা করা যাচ্ছে। জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, সরকারি আদেশ যাতে দ্রুত কার্যকর হয়, সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। স্মরণীয় এক জয় সিরিজ বাংলাদেশের। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার খেলায় বাংলাদেশ 11 রানে জয়ী হয়েছে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ 50 ওভারে 5 উইকেটে 290 রান করে। জবাবে পাকিস্তান দল 279 রানে অলআউট হয়ে যায়। শাহিন আফ্রিদির ব্যাট থেকে আসা একটি বল মুস্তাফিজুর রহমানের হাঁটুতে লাগলে তিনি মাটিতে পড়ে যান। এরপরের ওভারে সালমান আগাকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। দখল, দ্বন্দ্ব ও চাঁদাবাজির জন্য ইচ্ছেমতো আসামি। অনুসন্ধানে দেখা গেছে, জুলাই গণ অভ্যুত্থানের মামলাগুলোতে হয়রানিমূলক আসামি করার নেপথ্যে রয়েছে সম্পদ দখল, ব্যবসায়িক ও পেশাগত বিরোধ। এছাড়া অ্যাপার্টমেন্ট ও বিপণী বিতানের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে মৃত ব্যক্তিকেও আসামি করা হয়েছে। প্রথম আলোর অনুসন্ধানে 100টি মামলার পর্যালোচনায় এমন তথ্য উঠে এসেছে। অনুসন্ধানে আরও জানা যায়, অধিকাংশ বাদী আসামিদের চেনেন না এবং জামিনের পর অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নামে বাণিজ্য করা হচ্ছে। এর নেপথ্যে রয়েছেন রাজনৈতিক নেতাকর্মী, অসাধু আইনজীবী, পুলিশ ও মামলাবাজ চক্র। পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। গতকাল রোববার কৃষক কার্ড বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়েছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে সারা দেশে কৃষকদের সহযোগিতা করতে কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি রয়েছে। দেশের 12টি সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে 5,000 টাকা ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকদের হাতে চেক তুলে দেন। ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সংসদ সদস্যদের প্রতি স্পিকার, সংসদে দেখে পড়া অ্যালাউড না। জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় দেখে পড়া অনুমোদিত নয় বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গতকাল রোববার রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনায় অংশ নিয়ে 2 জন সংসদ সদস্য বক্তব্য দেওয়ার সময় লিখিত বক্তব্য পড়ে শোনান। তাদের উদ্দেশ্যে স্পিকার এই নির্দেশনা দেন এবং ভবিষ্যতে না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস করার অনুরোধ করেন। এই ভাষণ ফ্যাসিবাদী সরকারের দুর্নীতি দুঃশাসনের রাজসাক্ষী। ত্রয়োদশ জাতীয় সংসদে দেওয়া ভাষণের জন্য রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনকে ধন্যবাদ জানিয়েছেন সরকারি দল বিএনপির সদস্যরা। তারা রাষ্ট্রপতির ভাষণকে বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও দুঃশাসনের রাজসাক্ষী হিসেবে অভিহিত করেছেন। গতকাল সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়। আলোচনায় বিএনপি জামায়াত সম্পর্ক, জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতা, জুলাই জাতীয় সনদ, গণভোটের রায় নিয়ে সংসদ সদস্যরা কথা বলেন। পাশাপাশি সব সদস্যই নির্বাচনী এলাকার সড়ক, হাসপাতাল, রেল, সেতু, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও অবকাঠামোর দাবি জানান। আলোচনা শেষে স্পিকার 29 মার্চ পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন। অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রকাশ কেন জরুরি? বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময়কালে কি ভুল হয়েছে তা নথিভুক্ত করা হয়নি।
অন্তর্বর্তী সরকারের আমলে নির্বাচন বিলম্ব করার চেষ্টা, সিদ্ধান্ত গ্রহণের গোপন প্রক্রিয়া এবং দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠেছিল। জনমনে সন্দেহ দূর করার জন্য একটি নিরপেক্ষ তদন্ত করে শ্বেতপত্র প্রকাশ করা প্রয়োজন। ক্ষমতা মানুষের আচরণ বদলে দিতে পারে। অনেক সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা রাজনৈতিক দলের ভূমিকাকে নেতিবাচকভাবে দেখিয়েছেন। তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিতে শ্বেতপত্র তৈরি করা প্রয়োজন। শ্বেতপত্রের মাধ্যমে কোন সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়েছে, কারা প্রভাব ফেলেছে এবং কোথায় সীমা লঙ্ঘন করা হয়েছে তা জনসম্মুখে আনা জরুরি। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী অন্তর্বর্তী আমলে শতাধিক মাজারে হামলা হয়েছে, বিদ্যুৎ খাতে বকেয়া প্রায় ৪৫,০০০ কোটি টাকা। বর্তমান সরকার বা একটি স্বাধীন কমিশন নথিভিত্তিক শ্বেতপত্র প্রকাশ করে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করুক। আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষার চ্যালেঞ্জ। গত ২৫শে ফেব্রুয়ারি ড আহসান এইচ মনসুরকে অপসারণের পর পোশাকশিল্প ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করা হয়েছে। দেশের ইতিহাসে এই প্রথম একজন ব্যবসায়ী গভর্নর পদে আসীন হলেন। নতুন সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ২০২৪ সালের ১৪ই আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব গ্রহণ করেন ড আহসান মনসুর। আইএমএফের অবসরপ্রাপ্ত উচ্চ পদের এই কর্মকর্তার গভর্নর নিয়োগ সর্বমহলে প্রশংসিত হয়েছিল। তার সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $৩৩ বিলিয়ন অতিক্রম করেছিল। ইরান প্রশ্নে উপসাগরীয় দেশগুলো কোন পথে হাঁটবে? উপসাগরীয় দেশগুলো যে যুদ্ধ ঠেকাতে কূটনৈতিক প্রচেষ্টায় বিপুল বিনিয়োগ করেছিল, শেষ পর্যন্ত সেই যুদ্ধই শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্যোগে শুরু হওয়া সংঘাতের অভিঘাত এখন সরাসরি পড়ছে উপসাগরীয় দেশগুলোর ওপর। প্রতিদিনই তাদের বেসামরিক অবকাঠামোর ওপর হামলা চলছে। ইরানের ওপর ক্ষুব্ধ হয়ে উপসাগরের দেশগুলো এক ধরনের ঐক্যবদ্ধ অবস্থানে দাঁড়ালেও তারা যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষুব্ধ, কারণ তাদের সতর্কবার্তা উপেক্ষা করেই এই সংঘাত শুরু হয়েছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদের ৬টি দেশের সামনে এখন সহজ কোনো পথ নেই। দ্রুত কূটনীতির পথে হাঁটলে এমন এক মার্কিন প্রেসিডেন্টকে ক্ষুব্ধ করার ঝুঁকি রয়েছে, যিনি যুদ্ধে পূর্ণ বিজয় চান। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব বা কাতারও সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে এমন জল্পনা থাকলেও হামলার শিকার হওয়া দেশগুলো ইরানের হামলা থামানো, বাণিজ্যিক পথ খুলে দেওয়া এবং জ্বালানি উৎপাদন স্বাভাবিক করার দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। কূটনীতি ব্যর্থ হলে তারা এককভাবে বা সম্মিলিতভাবে অন্য বিকল্পও বিবেচনা করতে পারে। ৭১কে কোনো দলের এজেন্ডা বানানো যাবে না। বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাই বাংলাদেশ যতদিন থাকবে তাদের সম্মান দিতে হবে। গোপালগঞ্জে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে আয়োজিত বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬ অনুষ্ঠানে বীরাঙ্গনা হেলেনা বেগম এই কথা বলেন। নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা ও মূল্যবোধ ছড়িয়ে দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভায় ৭৮ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রাথমিক বাছাই শেষে ৫ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়। কিশোরগঞ্জের ভৈরবেও একই দিনে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। ভৈরবে পৌর শহরের চণ্ডীবের এলাকার ব্লু বার্ড স্কুলে আয়োজিত অনুষ্ঠানে ৬টি স্কুল, ২টি কলেজ ও একটি বিশ্ববিদ্যালয়ের ১৩১ জন শিক্ষার্থী অংশ নেন। কুইজ প্রতিযোগিতায় ১৩১ জনের মধ্যে ৭ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। ইরান যুদ্ধ ঘিরে রিপাবলিকান শিবিরে বিভাজন স্পষ্ট হচ্ছে। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান শিবিরে স্পষ্ট মতভেদ দেখা দিয়েছে। দলটির অনেক প্রভাবশালী ডানপন্থী রাজনীতিক যুদ্ধে সমর্থন দিলেও উল্লেখযোগ্য একটি অংশ এর বিরোধিতা করছে। বিশ্লেষকদের মতে এই বিতর্ক রিপাবলিকান জোটের ভেতরের বিভাজনকে আরও স্পষ্ট করে তুলেছে। রিপাবলিকানদের বড় অংশ সামরিক হামলাকে সমর্থন করলেও স্থলবাহিনী পাঠানোর প্রশ্নে দ্বিধান্বিত। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপ অনুযায়ী রিপাবলিকানদের ৫২% অবস্থান ইরানে স্থলবাহিনী পাঠানোর বিরুদ্ধে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের সমর্থকদের মধ্যে এমন মনোভাবের পেছনে ইরাক ও আফগানিস্তানে দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতা বড় ভূমিকা রেখেছে। অনেক রিপাবলিকান সমর্থক মনে করেন এর আগে বিভিন্ন যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্রের তেমন লাভ হয়নি, তাই তারা এই যুদ্ধের বিপক্ষে। কমছে ইন্টারসেপ্টর, ঝুঁকিতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা। ইরানের টানা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বেড়েছে। দেশটির ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ কমে বিপজ্জনক পর্যায়ে নেমে এসেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম। যদিও বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েল। মার্কিন কর্মকর্তারা বলছেন ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধ শুরু হলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম দ্রুত ফুরিয়ে যেতে পারে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে গতকাল পর্যন্ত ৫৪তম ধাপে ইসরায়েল এবং মার্কিন অবস্থান লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ৩২% কারখানা এখনও বেতন দেয়নি। ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধের সময়সীমা পার হলেও এখনও পর্যন্ত ৩২% কারখানায় শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে। শ্রমিক নেতারা অভিযোগ করেছেন মালিকদের একটি অংশ ইচ্ছাকৃতভাবে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধে দেরি করে। তবে তৈরি পোশাকশিল্প মালিকদের দাবি অধিকাংশ কারখানা ইতোমধ্যে বেতন ভাতা পরিশোধ করেছে এবং আগামী বুধবারের মধ্যে বোনাস দিয়ে ছুটি দেওয়া হবে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী ১০,১০০টি শিল্প কারখানার মধ্যে ৬,৮৩৪টি কারখানা গত মাসের বেতন ভাতা পরিশোধ করেছে। ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া থাকা কারখানার মধ্যে পোশাক কারখানা ৭১৮টি, বস্ত্রকল ১৫৮টি, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ভেতরের কারখানা ১০টি, পাটকল ৪টি এবং অন্যান্য ২,৩৭৬টি। অন্যদিকে
৩,৬৯২টি শিল্পকারখানা গতকাল পর্যন্ত শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশ ছিল ৯ মার্চের মধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন এবং ১২ মার্চের মধ্যে ঈদ বোনাস পরিশোধ করার। বিজিএমইএর সভাপতি জানিয়েছেন, অধিকাংশ কারখানা বেতন দিয়েছে, বাকি কারখানাগুলো আগামী ৩ দিনের মধ্যে পরিশোধ করবে। অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট হওয়ার শঙ্কা। মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন গবেষক ও বিভিন্ন খাতের বিশ্লেষকেরা। তারা বলছেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি সরকারের ঋণ ও ভর্তুকির বোঝা আরও বাড়িয়ে দিতে পারে। গতকাল রোববার এক আলোচনা সভায় বক্তারা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কৃচ্ছ্রতা সাধনের পরামর্শ দিয়েছেন। রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে ভয়েস ফর রিফর্ম ও পলিসি এক্সচেঞ্জ আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন, গত ২০ বছর দেশে গ্যাসকূপ খনন না করে দেশকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি নির্ভর করে তোলা হয়েছে। পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, এলএনজির দাম বাড়ায় দেশের রিজার্ভ, মূল্যস্ফীতি ও সামষ্টিক অর্থনীতিতে এর প্রভাব পড়বে। জ্বালানি বিষয়ক গবেষক শফিকুল আলম জানান, বছরে আমাদের ২ বিলিয়ন মার্কিন ডলারের জ্বালানি আমদানি করতে হয়। এ খাতে সরকার এক বছরে ১ থেকে ১,৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করতে পারে। এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিনের সম্পাদক মোল্লা এম আমজাদ হোসেন বলেন, প্রয়োজনে অনুৎপাদনশীল খাতে ৩ ঘণ্টা লোডশেডিং করতে পারে সরকার।